এটা শুরু থেকে হয়ে আছে। এটার মধ্যে আমি কখনো নাক গলাই নাই, হাত গলাই নাই, কিছুই করি না। যে এটা আসলে তাদের নিজস্ব ব্যাপার, তারা কিভাবে এই জিনিসটা করবে। তো কুমিল্লা যাওয়ার পর আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে তো 64টা জেলা নাকি এর থেকে বেশি আছে, 64টা। তো এক এক করে যদি 64 জেলায় যাওয়া যায় তাহলে মনে হয় যে তার ওই ভালোবাসাটাও হয়তো আমার হয় না, যে এখন একটা ইভেন্টে তারা আসতে কষ্ট করে 64টা জেলা আমি যেতে চাই, আমি তাদের সাথে বসে আড্ডা দিতে চাই। এটা আমার মনে হয়েছে যে ওয়াই নট, তারাই কেন বারবার আসবে। আমার অনেক আগে এটা মনে হয়েছিল যে হুট করেই তোমাদের বাসায় চলে যাবে, প্রত্যেকটা বাসায় তো একজন করে মা আছে যে রান্না করে, তার হাতে রান্না খাবো। আমি স্ট্যাটাসে একবার লিখছিলাম, কিন্তু প্রত্যেকে কিন্তু এটা করতে হবে খুব। তো যখন আমি এই প্ল্যান গুলো নিজের মনের মধ্যে আনি, তখনই হয় কি প্ল্যান গুলো আবার ভ্যানিশ হয়ে যায় এই অর্থে যে দেখো এটা আমার একদমই নিজস্ব একটা ইচ্ছা যে আমি তোমার নাম কি ভাইয়া? জাহাঙ্গীর। আচ্ছা, ধরো আমি জাহাঙ্গীরের বাসায় যাবো, যাওয়ার পর ওর মার হাতে, তোমার মা আছেন, বাবা আছেন, মার হাতে রান্না করি। তো যখন আমি প্ল্যানটা করছি তখন দেখা গেছে আশেপাশে প্রচুর ক্যামেরা, আশেপাশে প্রচুর লাইভ, আশেপাশে প্রচুর, তখন ওই জিনিসগুলো না আমরা হয়তো বা এই জিনিসটা হয়তো বা স্বইচ্ছায় নিজের মনের অজান্তে সেলফোন বের করে ভিডিও করে ফেলি। এটা হয়তো অনেকে ভাবতে পারেন এটা ইচ্ছা কিন্তু দেখাচ্ছে, তখন ওই যে সুন্দর একটা স্বাভাবিক হয়তো বা একটা ইচ্ছা নষ্ট হয়ে যায়। তো আমার ওই ইচ্ছাগুলো তখন নষ্ট হয়ে গেছিল এই জন্য যে যখনই মানুষ জানতে পারছে তখন বলছে আমি ক্যামেরায় ভাই আমি এটা কভার করবো, আমি এটা এই করবো, কিন্তু আসলে এটা তো আসলে গোপনে যাবো, একান্তই ব্যক্তিগত কিছু মুহূর্ত সেই প্ল্যান্টার পরিবারের সঙ্গে আমি কাটাবো। সেটা তো আমি আসলে কোনো সোশ্যাল নেটওয়ার্কে আপ করতে চাই না, যেমনটা আপ করতে চাই না আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো। আমার পরিবার সবসময় আমার সোশ্যাল নেটওয়ার্কের বাইরে থাকে, তোমরা হয়তো জানো। এটা যে আমি খুব প্ল্যান করে কিছু একটা করছি তা, এগুলো আসলে ছোট ছোট ফিলোসফি বা ছোট ছোট ইচ্ছা। এটা আমি তখন জানতাম না যে আমি কখনো নিঃস্ব হতে পারবো কিনা। এমন না যে নিঃস্ব হওয়ার পরে তোমরা সবাই যখন আমাকে একজন পরিচিত মুখ হিসেবে চিনছো বা জানছো, ভালোবাসতে শুরু করছো, তখন হয়তো প্ল্যান করছি এরকম কিছু না। তো আমি তাহলে তো এমনই যে আমি যখন কোনো কিছু ছিলামই না, আর 10টা সাধারণ মানুষের মতো, এখন আমি যথেষ্ট সাধারণ মানুষ, আমি বলতেছি না অসাধারণ মানুষ, যে আমি যখন এই ট্রেন প্রচারের বাইরে ছিলাম তখন আমার প্ল্যানটা এরকমই ছিল। তো সিগারেটের প্রসঙ্গটা যেভাবে আসতো সেটা হচ্ছে যে আমি একটু পরপর কাশি দিচ্ছিলাম, তো ভয় পাবে না, কোভিডের কাছে। তো এটা হচ্ছে অনেকদিন পর যে আমার ওই ক্যারেক্টার প্লের জন্য স্মোক করতে হচ্ছে, তো সেটা আমাকে আসলে সেটা সহ্য হচ্ছে না, সেটার জন্য একটু কাশি হচ্ছে। তো অনেক গল্প করতেছি, সিরিয়াস কথা বলতেছি। হ্যাঁ, তোমাদের তো আরাম লাগবে, তোমরা তো সব খায় মানে একদম খায় দেয়া টুইট করে তোমরা বইছে। হ্যাঁ, দেখ আমার সামনে মুহিম বসা, ওর পেটটা খুব পোড়া পোড়া লাগতেছে। মুহিম কি বেশি গেছি? আচ্ছা, মুহিম একদম খায়, এটাই অবস্থা। মানে সব এই যে দুজনের সাথে পরিচয় করে দিই, মুহিম আর হিমি আসো, পরিচয় করে দিই, তোমরা তো সবাই চেনো। এই যে মানুষগুলো, মহিম একজন ডিরেক্টর, আমার পাশে হিমি সেও একজন ডিরেক্টর, এই মানুষগুলো সাথে অনেক দিনের আমার পথ চলা। এরা কিন্তু সবাই ছোট ছিল, আস্তে আস্তে এদের শরীরে মেদ হয়ে গেছে, ভুড়ি হয়ে গেছে, চেহারার মধ্যে বয়সের ছাপ পড়তেছে। তো দিন তো চলে যায়, সবারই বয়স হচ্ছে,
আমারও বয়স হচ্ছে, হ্যাঁ, তো আমি চিন্তা করি বারবার যে আমার মৃত্যু হবে, মরে যাবো, থাকবো যেমনটা আমার বাবা চলে গেছে। তো তোমরা সবসময় যেন একটা গুড মোমেন্ট বা একটা গুড নোট নিয়ে মরতে পারি, চলে যেতে পারি, হ্যাঁ, এটা আমার সবসময় মনে হয়, যাতে তোমরা মনে রাখো, হ্যাঁ, তোমরা যাতে ভুলে না যাও। তা আমার মনে হয় যে আমি যেভাবে চিন্তা করি তার, আমি বলবো না যে আমার মধ্যে তোমরাও ভাবো, কিন্তু আমি চাই যে আমি যখন এই আমার এই ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা বা নাটকের নায়ক বা এই ধরনের কোন ইচ্ছে কখনোই ছোটবেলা থেকে ছিল না। আমার সাথে যেটা ঘটে গেছে সেটা খুবই হঠাৎ করেই, হ্যাঁ, অহেতুক ভাবেই ঘটে গেছে, কিন্তু সেটার ফিডব্যাক বা সেটা যখন আমার 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 কাঁধে যখন আসে তখন আমি দায়িত্বটা পালন করতে চাইছি প্রপার ওয়ে। সেটার পিছনে অনেক স্ট্রাগল আছে, অনেক কষ্ট আছে, অনেক চেষ্টা আছে, অনেক অধ্যবসায় আছে, অনেক টাইম আছে, মানে অনেক বড় সময়। আমি 2000-এ কাজ করা শুরু করি, এখন হচ্ছে 2021-এর শেষ, তার মানে প্রায় 20-22 বছর ধরে ইন্ডাস্ট্রি শেষে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ইটস নট অ্যাবাউট যে অভিনেতা অভিনয় করে, এটা না, যে কোনো কাজের ক্ষেত্রেই তুমি যদি চরম ভাবে সেটাকে চাও, এটা মানুষের ক্ষেত্রেও তুমি যদি চরম ভাবে তোমার ইচ্ছাটা কোনো সময় জন্মায় যে আমাকে করতে হবে বা সেই মানুষটাকে পেতে হবে বা সেই মানুষের কাছে আমার সম্মানের জায়গাটা রক্ষা করতে হবে, তাহলে সেই মানুষটাকে বা সেই কাজটাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে এবং লেগে থাকতে হবে। যে দেখে যদি মনে হয় ইউ আর সো ডেডিকেটেড, ইউ আর সো পিওর, যে তুমি ওই কাজটা করতে চাও, তুমি এটা লালন করতে চাও, এবং অথবা সেই মানুষটাকে তুমি চাও, এটা মা বাবা ভাই বোন প্রেমিকা প্রেমিক যেই হয়, বন্ধু, লেগে থাকতে। তো আমি যেমন আমার কিছু ফিলোসফি আছে, এই জন্য মানুষ আমাকে পাগল বলে, ভাট্টারা বলে, হ্যাঁ, অনেক মানে বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার হয়। বেঁচে থাকার জন্য আসলে যেগুলোর দরকার হয় সেগুলোর কোনো শেষ নাই, ওই চাওয়ার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই। কিন্তু বেসিক যে চাওয়াগুলো আছে সেগুলো ফুলফিল হলেই আমি হ্যাপি। একটা মানুষ বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলো হয়ে গেলে আমি হ্যাপি। তো এই জন্য আমি না বলতে চাই সবকিছুতে হ্যাঁ 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 হ্যাঁ, আমার দ্বারা হয় না। এই জন্য আমি ইগনোর করতে জানি, এই জন্য আমি কোনো একটা হয় না যে মুখরোচক বা কোনো একটা চাটুকারিতাকে আমি অ্যাভয়েড করতে জানি, সেটাতে আমি খুশি হই না, আমি পিওর স্টেটমেন্টে খুশি। একই অর্থে আমি সবসময় বিলিভ করি যে টাকা যেন আমাকে কিনে না ফেলে, হ্যাঁ, অর্থর মধ্যে যেন আমি গা ভাসায় না, এটা আমি বিলিভ করি। কারণ আমার রিকোয়ারমেন্ট খুবই, হয়তো আমি চাইলেই 500 পাবো, কিন্তু আমার রিকোয়ারমেন্ট ওই 250 বা 200-তেই সীমাবদ্ধ থাকতে হবে। কারণ আমি কত প্রেশার দিতে চাই না। মৃত্যুর পর সবাই কেউ টাকা নিয়ে কবরে যেতে পারবে, আমার বাবাও পারে। কারণ আমি বারবার বাবার কথা বলছি এই জন্য যে আমি আমার বাবার কাছ থেকে আর একটা কথা বলি, যেটা হচ্ছে যে সময় যদি ফুরিয়ে না যায়, হ্যাঁ, সবসময় যেটা করবো, আমি যেটা ফিল করি সবসময় যে আমি আমার বাবাকে প্রচন্ড মিস করি, এটা খুব সত্য কথা। একটু আমার এক্সপ্রেশন গুলো আমি খুবই আমার বাসায় ফ্যামিলি মেম্বারদের কাছে আমি খুব বেশি একটা জাহির করি না, এটা অনেক ছোটবেলার অভ্যাস। তো হয়তো বা আমি একটু শক্ত মানুষ, বা আমি হয়তো বা কাঁদলে একা একা কাঁদি, তার সামনে কাঁদতে চাই, কিন্তু তারপরেও অনেক আবেগী হয়ে গেলে অনেক মানে আটকে রাখতে পারি, মানে ফ্লোটাকে ঝেড়ে দিই। যেমন আমি আমার মাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয় যখন, তখন আমি কোনো আবেগ হয়ে দিই যে এই মাকে এত জ্বালাই,
এই মাকে কখনো সম্মানই দেওয়া হয় নিজের প্রতি নিজের অনেক ছোট লাগতেছিল যে একজন বাহিরের মানুষ তারা ঘটা করে আমার মাকে সম্মান দিচ্ছে, বাট আমার হয়তো ওইভাবে বলাই হয় না যে মা তোমাকে ভালোবাসি, মা তুমি আমার খুব কাছের, মা সবসময় কমপ্লেন ছিল রান্নাটা ভালো হয় কি রান্না, হ্যাঁ সবকিছু। এবং আমরা ছেলেরা মেয়েরা বলে ফেলি যে তুমি আমাকে আসলে ভালোবাসো, মার থেকে বেশি তো ভালোবাসা আসলে কেউ দিতে পারবে না, সম্ভব। আর বাবার ভালোবাসার অনুভূতি গুলো যখন আমি বাবা হয়েছি তখন আমি দেখছি যে আমাদের অনুভূতি গুলো মাদের অনুভূতির মতো না। বাবারা ভালোবাসেন হয়তো অনেকটা এক্সপ্রেসিভ না, এক্সপ্রেশন হয়তো ভাবে দিতে পারে না মাদের মতো। বাবা তো সবসময় বুকে ঝামেলা ধরে রাখতে পারে না, কারণ বাবাকে তো কাজ করতে হয়, বাইরে থাকতে হয়, অনেক কিছু। তো এই কথাই বলবো যে আমি মাকে তো আমরা চিনি, কাছেই পাই সবসময়। মা হচ্ছে আশ্রয়, বাবা হচ্ছে শক্তি। বাবা বিষয়টা আমি বুঝতে পারছিলাম যখন আমি নিজে বাবা যেদিন আমি নিজে বাবা হইলাম, যে অদ্ভুত একটা কানেকশন তৈরি করলাম আমার সব ছেলে সন্তান তখন আমি ডিসকভার করতে পারলাম এটা হচ্ছে মানে ফাদার, বাবা। আর বাবা যেদিন চলে গেলেন সেদিন বুঝতে পারলাম যে আমি কি হয়। আমি তোমাদেরকে এই কথাটা বলবো যে বাবা মা এদেরকে একটু আগলে রাখো, কারণ এরা যখন চলে যাবে তখন তুমি আসলে রিয়েলাইজ করবো যে অনেক কথা বলার ছিল, অনেক কিছু করার ছিল, অনেক কিছু আসবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে জানাতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে প্লিজ আপনাদের বাবা মার প্রতি আপনারা সবাই মানে তাদেরকে একদমই যারা রাখছেন তারা তো মাস্টারদা, যাদের একটু দূরত্ব হয়ে গেছে তারা একটু কাছে টেনে নেন, তাদেরকে আরাম দেন, তাদেরকে সরি বলেন, কারণ তারা দীর্ঘ সময় ব্যয় করছে আপনাদের মতো। এখন আপনারা বড় হয়ে গেছেন, আপনাদের তো এটাই অনেক সিরিয়াস কথা বলতেছি, মানে আপনারাও শুনতেছেন, কারণ না শুনে যাবেন কোথায়, আমি তো কথা বলতেছি। বলবেন না যে ভাই কথা ঘোরান, ইমোশনাল হয়ে যাচ্ছি। তো এটাই আর কি, যে জন্মদিনেও আমি একটা খুবই হিডেন একটা মানে কেমন যেন একটা ফিল হচ্ছে যে যেমন আজকে আমি অনেক লেটে ঘুম থেকে উঠছি, ওনাকে একটু বসতে বলার পর কালকে আমার ছেলে আমার জন্য অনেক গিফট কিনছে এবং সেটা সে এখন 7th ক্লাস। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে সে একটু মানে সারপ্রাইজ করছে আমাকে। তো একই অর্থে একটা বাবা আমাকে সারপ্রাইজ করতেছে, আমার সন্তান একই জায়গায় হয়তো আমি আমার বাবাকে মিস করছি। তো এই অনুভূতিগুলো না কেমন যেন অদ্ভুত, আমার কাছে খুবই নতুন এবং খুবই নতুন ভাবে আমি এক্সপেরিয়েন্স করছি। তো এই জন্য না জন্মদিবসটা কেমন যেন আমার কাছে লাগে। জন্মদিবস আসলেই না অনেকের মৃত্যু দিবস আমার মনে পড়ে যায়, যে এই মানুষটার আজকে জন্মদিন, এই মানুষটা অমুক তারিখে আমার মরে গেছে, চলে গেছে। তো আমি জানি না এই জন্মদিবস উদযাপন করাটা বা আমার মানে ভালো যে লাগতো না, এটা আমি কি উইয়ার্ড কিনা পাগল নাকি আমি জানি না, তবে আমার মনে হতো। কারণ আজকে খুব ভালো লাগতেছে যে সবাই ব্ল্যাক, আমার কালো, আমার যদিও কালো হচ্ছে মন খারাপের রং, কালো হচ্ছে বেদনার রং, কিন্তু তারপরেও কালো যেন আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য আমার বন্ধুরা অনেক সময় আমাকে বলতে যে তুই তোমার একটা দুঃখ বেড়েছে, হ্যাঁ দুঃখ তোমার জীবনে আসতে তুমি তোমার খুব ভালো লাগে, এনজয় করো তুমি দুঃখ। হ্যাঁ আচ্ছা, এটা যাই হোক, ওইটা আবার একটা অন্য মাহলে চলে যাবে, তখন আমাদের অনেক অন্য। হ্যাঁ তোমার অবজারভেশন ঠিক যে খাবার উপরে যে হ্যাঁ সেটাও কালো। যাই হোক, কালো, আলো, অন্ধকার, পরিষ্কার, এগুলো আসলে সে একটা ছাড়া একটা কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ আলো না থাকলে কালোর কোনো অস্তিত্ব থাকতে পারে। কালোকে আমরা কালো বলতে পারি, কারণ বিপরীতে আলো আছে। তো
আচ্ছা, এই যে এতগুলো মোবাইল, এগুলো কি সবাই লাইভ করতেছে না? ভিডিও ভিডিও করতেছ? ব্লগ আচ্ছা, আচ্ছা, আমি দেখলাম যে শুধুমাত্র আমি না, আমি তো স্মোকিং এর কারণে খুব খুব করে কাশতেছি। ইদানিং সময় নাকি সবারই খুব খুব করে কাশি হচ্ছে? না সবারই? না ওয়েদার চেঞ্জের জন্য? জি আর এর মাঝখানে খুব রিসেন্ট সময়ে এখানে যারা উপস্থিত তাদের কোভিড হয়েছে, কার হয়েছে কেউ বলবো না। আরে ভাই বলো, এখানে কোনো প্রবলেম নাই। মানে জানতে চাচ্ছি যে আমরা তো অনেকটা কোভিড থেকে অনেকটা মানে আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলে সেটা হচ্ছে যে অনেক কম এখন। তো এই জন্য আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে মানে কারো আত্মীয় স্বজনের মধ্যে কোভিডের স্ট্যাটিস্টিক্সটা কি এটা জানার চেষ্টা করতেছিলাম। হয়েছে কারো আত্মীয় স্বজনের মধ্যেও নাই কারো কোভিড হয়েছে? হইছে আরে না না, বলতে পারবো না। মানে যাদের আত্মীয় স্বজনের মধ্যে কোভিড আছে তাদের নিয়ে হয়তো এখানে বসাইতে পারি। আচ্ছা, মাইকটা তো শুনি তো কি অবস্থা কোভিডের? মিথ্যা কথা বলে কিন্তু ধরা খাইব। কোভিডের কি কথা বলবো, আমার প্রিমিয়ার হয়েছে মানে রিসেন্টলি? না, এই গত 6 মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি জাস্ট এক মাস দেড় মাস এর মধ্যে হয় না। যেমন আমার অনেকেই জানে না, আমি বলি আমি কিন্তু আই ওয়াজ কোভিড পজিটিভ। আমার যখন হয় তখন আমি আমার নিজের মাকেও জানাই নেই এটা ভেবে আমার হচ্ছে গত ঈদের ঠিক আগ মুহূর্তে আই ওয়াজ পজিটিভ এবং কাউকেই জানাই। এখন আমাদের প্রডিউসার, আমাদের যে মুভির সাথে কথা হচ্ছে, হ্যাঁ, তো ভিকির সাথে কথা হচ্ছে। ভিকি বলতেছে, ভাই আপনার গলাটা এরকম লাগতেছে কেন? আমি ছিলাম না, কিরকম লাগতেছে? তো আমি সেই সময় এত আমার সিমটম গুলো বলি, আমার জ্বর আসলো 104 থেকে 5 ডিগ্রি এবং তারপর হচ্ছে 3-4 দিনের নামে নাই, খুব মানে শরীর কামড়াচ্ছিল, যেটা বলে চালাচ্ছিল, মানে খুব কষ্ট হচ্ছিল। এবং 3-4-5 দিন পর হচ্ছে এর মাঝখানে আমি টেস্ট করাইলাম, নিজে ড্রাইভ করে গেলাম এভার কেয়ারে, দেখলাম যে পজিটিভ আসছে। তো আমি আমার তোমাদের ভাবিকে বললাম যে হয়েছে, একলা থাকতে হবে। তো এটাই সবচেয়ে পেইনফুল যে তুমি একলা একটা রুমের মধ্যে আসলো, তুমি বাইরে যেতে পারছো না। কিন্তু আমার বাসায় হয়েছে কি, আমার বাসায় একটু সবাই একটু মানে কেমন যায়। তো গত বছর প্রথমে হয়েছিল আমার ওয়াইফের, বউয়ের, ও বেরি হইতো না কিন্তু ওর পজিটিভ, এবং সে রিস্টোর করলাম 6-7 দিন পর। 6-7 দিনের মধ্যে তো আমরা সবাই একজনের সাথে একজনের মাস্ক তো ব্যবহার করে নিলাম। তো ঘোরাফেরা করছিল, পরে ওকে নিয়ে গেলাম গাড়িতে, ও পজিটিভ, আমি টেস্ট করালাম, আমি নেগেটিভ। তারপরে আমার বাসায় শ্বশুর শাশুড়ি ছিল, তাদেরকে নিয়ে টেস্ট করালাম, তারা নেগেটিভ। তো ঠিক 10 দিন পরে দেখি বাবুর জ্বর আসছে, তখন একটু ভয় পাইলাম। পরে 11 নম্বর দিন আবার দুজনের টেস্ট করালাম, মা আর বাচ্চা, দুইজনই নেগেটিভ। তখন ডক্টর মহল থেকে আমাকে বলা হলো এটা নন স্প্রেড করবি। আমি নতুন একটা টার্মের সাথে পরিচিত হইলাম যে কোভিড এখন নন স্প্রেড হয়। আচ্ছা ঠিক আছে। তো এবার হইল আমার, হওয়ার পরে 4-5 দিন এরকম জ্বর। দেন হচ্ছে 3 নম্বর দিন আমার স্মেল চলে গেছিল, আমি কোনো স্মেল পাচ্ছিলাম না, পারফিউম এবার দিয়ে নাই। আমি ওভার শিওর এটা একটা কোভিড হয়েছে। এরপর আমার এইচজিবিডি বলে লিভার ওয়েটের একটু ঝামেলা হইলো, এটা নাকি এই নতুন, এর আগে কি ছিল ডেল্টা,
এই ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি সবারই একটু লিভার ওরিয়েন্টেড একটু প্রবলেম হয়। তো মাশাআল্লাহ 15-16 দিনের মাথায় আমি ঠিক হয়ে গেলাম। এরপর আগে নিয়ম ছিল 2 মাসের, কোভিড হওয়ার 2 মাস পর ভ্যাকসিন নিতে পারবা। এবার হয়তো প্রোটোকল চেঞ্জ হয়েছে, 1 মাস পর তুমি ভ্যাকসিন নিতে পারবা। পরে আমি 1 মাস পর মডার্না নিলাম, এরপরে থেকে মডার্না আরেকটু ডোজ নিয়ে নিলাম। এই হলো অবস্থা। কিন্তু রিসেন্টলি কারো ফ্যামিলিতে মানে খুব কম, যেহেতু খুব রিসেন্টলি কারো ফ্যামিলিতে ওই যে ভাইয়াটাকে দাও ভাই সবাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে ইউকেতে আমার আব্বু, আপু, ভাগ্নি 3 জনের একসাথে হয়েছে মাসখানেক আগে। এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। মাঝখানে খুবই সিরিয়াস হয়ে গেছিল আব্বু, তো একটু আশঙ্কা ছিলাম, কিন্তু ওইখানে ট্রিটমেন্ট খুব ভালো, যার কারণে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। দেশের ফিরবে এই 2-1 মাস পরই দেশের ফিরবে। ঘুরতে গেছিল বাবা ওইখানে। আচ্ছা আচ্ছা, ওইখানে যে হয়েছে হ্যাঁ, ওখানে যাওয়ার পর হয়েছে। নাকি বাংলাদেশ থেকে? না না, বাংলাদেশ না, ওইখানে যাওয়ার পর হয়েছে। সবার আগে ভাগ্নি হয়েছিল, তারপরে ওর থেকে স্প্রেড করতে জিনিসটা আস্তে আস্তে ফ্যামিলি সবার হয়েছে। এখন আল্লাহর মধ্যে সুস্থ আছে। ওকে, যাই হোক, আমি আমাদের দেশে কিন্তু এরকম কোনো মানে এখানে প্রায় কত জানো 100 জন তো হবে, একটু 150-এর মতো। তো এইখানে কেউ তো লুকাও নাই। তাদের ঠিক আছে, যাক মাশাআল্লাহ, এদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এখন পর্যন্ত কোভিড নিয়ে আমরা আসলে কোনো ডাটা পাচ্ছি না। তো আপনার জন্য অনেক দোয়া রইলো। আমার জন্য দোয়া করো ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমার বাবার জন্য দোয়া, প্রতিটা বাবার জন্য দোয়া, ধন্যবাদ তারা। যে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। কারণ আমাদের আসলে থেকে একটা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের জন্য আসলে বেশি চিন্তা। আমরা ইয়াং, সরি তোমরা ইয়াং, তোমরা ইয়াং, তোমাদের ইমিউন সিস্টেম হয়তো বা মাশাআল্লাহ যেটা আমরা যদি সাধারণভাবে চিন্তা করি তাহলে এটা ভালো হওয়ার কথা। তো যারা বয়স্ক মানুষ আছেন ফ্যামিলিতে, তাদেরকে এই সিচুয়েশনে আমাদের টেক কেয়ার করানো খুব ইম্পর্টেন্ট। তাদের সাথে বাইরে থেকে যে দেখা করার কোনো যে প্রিকশন গুলো নেওয়া উচিত বা যেটা করা উচিত সেটা অবশ্যই করবা। কারণ এই 2019-এ তো আমরা সেটা পরিচিত হইলাম। এরপরে কিন্তু আমরা অনেক মেনটেন করছি, আমরা কিন্তু অনেক ভয় পাইছি, আমরা কিন্তু অনেক আতঙ্কিত ছিলাম, আমরা কিন্তু সবকিছু আমরা করছি। আস্তে আস্তে আমরা ক্যাজুয়াল হয়ে যাই, আস্তে আস্তে আমরা সবকিছু নর্মাল হওয়া শুরু করি। কিন্তু আমাদের উচিত যে ওই নতুন শত্রু নতুন রকম করে ভাবে, তো আর পুরান শত্রু পুরান ভাবে ভাবে। তো কাছের বন্ধু কিন্তু সবচেয়ে বড় শত্রু হইতে হবে, এটা কি জানো? তো কোভিডের ক্ষেত্রে এরকমই আর কি, যে কাছের বন্ধুটা তোমাকে খুব বিপদে ফেলবে। কারণ সে তার সিমটম যদি না বলে, যদি তোমার সাথে শেয়ার না করে তার প্রবলেমের কথা, যে দোস্ত আমার সিমটম এই সিমটম হচ্ছে, না জানায় তোমার সাথে ঘুরে ঘুরে চলে গেছে, সে কিন্তু প্রকৃত বন্ধু। সে তোমার বলবে দূরে থাকো। তো তাহলে ওই সিমটমের কথাগুলো বলে দিচ্ছে, আর ফ্যামিলিতে 10 জনের হলে 10 জনের কথা বলে দিচ্ছে। আচ্ছা, এবং বলতে পারতেছি না যে তোমাদেরকে আমার মানে তোমরা আমার খাও। মেনুতে কি কি ছিল? তুমি কি কি খাইছো? অনেক কিছু। অনেক কিছু ছিল। হ্যাঁ, এই যে আপুটা ক্যামেরা ধরে আছে, ফ্ল্যাশ লাইট দিয়ে জ্বালায় ধরে পারে।
আচ্ছা তোমরা বলো এখন মাইক তোমরা প্রশ্ন করতে পারো, আমি তো একটা অনেক বকবক করছি, তোমরা প্রশ্ন করতে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, যে কোনো কথা বলতে পারো, হাত তুলে প্রশ্ন করতে পারো, যে কোনো কিছু যা ইচ্ছা হয় তাই বলতে পারো, হ্যাঁ গালিও দিতে পারো। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার অনেক বড় একজন। আসসালামু আলাইকুম বলবো না, বলবো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভালো আছেন আপনি? অথবা বলতে পারো যে সালাম ভাই, বুঝছো? আমরা বাংলায় বলবো আপনার উপর শান্তি বলছি, অসুবিধা নেই, তুমি ওইটা অফেন্ডেড ফিল করে আমি দুষ্টামি করি, বাট দুষ্টামি করতে করতে আমি আমার মনে হয় যে উচ্চারণটা আমারও ভুল হইতে পারে, আমাকে কেউ শিখাবে উচ্চারণ, প্রপার উচ্চারণটা কি সালামের? আসসালামু আলাইকুম। কেউ পারবা? বলো শান্তি। বলো যে 100% কনফিডেন্ট যে আসলে সালামটা কিভাবে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, হ্যাঁ চলো প্রশ্ন করো। থ্যাংক ইউ। তোমার নাম কি ভাইয়া? মামুন, মোহাম্মদ মামুন। ওকে, মামুন ভাইকে ধন্যবাদ। জি ভাইয়া, আমার তেমন প্রশ্ন করার কিছু নাই। আমার অনুভূতি হচ্ছে আমি অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম আপনাকে দেখবো, বা আপনার মানে দেখা পাওয়ার অনেক ইচ্ছা ছিল। প্রত্যেকদিন আমারটা দেখি বা সামনাসামনি দেখার তো অনেক শখ ছিল, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আর আমি একটা কথা বলতে চাই, এরকম আগামী বছর বার্থডেতে যদি আপনি আমাদের মাদারীপুরে একটা প্রোগ্রাম রাখি, সেখানে যাবেন কি বা আপনি? দেখি, মানে মনে করো যে আমরা এটা একটা প্ল্যানিং করি সেফটি নিয়ে, যে এই আগামী বছর থেকে প্রত্যেকটা বার্থডে কি আমরা প্রত্যেকটা জেলায় করতে পারি, সেটাই আর কি। ঠিক আছে? জি তো আমরা এটা একটা ভেবে দেখি, তাহলে তোমাদের কষ্ট করে এখানে আসতে হবে, জি জি ভাই, সেজন্য অনেক মাদারীপুর থেকে অনেকে বলতেছিল। তাই না? জি ভাই। সবাই কিন্তু ঢাকায় আসা সহজ, কষ্ট করে যারা মনে করে যে চিরাগে তাদের যেতে হবে, মনে করে যে চিরাতে পারবে, তাদের জন্য কি কষ্ট, ভাই সেজন্যই বলছিলাম আর কি। তাই জি ভাই। না না জেলায় যেতে হবে। কারণ বিভাগে গেলে মাইনও পেতে পারি, বিভাগকে আমরা মারামারি হবে। না ভাইয়া। আচ্ছা বলো বলো বলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি। এই আমারটা ঠিক আছে? আপনি তো বলতেছেন প্রতি জেলা যাবে, মানুষ তো আপনি একটা ভাই, একটা মানুষের প্রতি জেলা কিভাবে যাবেন একদিনে? না না একদিনে না, মনে করো যে এবার আমরা চলে গেলাম একটা জেলায়, এর পরের বছর আমরা অন্য জেলায়, অথবা ধরো যে আমরা একটা ইনিশিয়েটিভ নিলাম যে বছরে আমরা 6টা জেলায় যাব, প্রতি 2 মাস পর পর আমরা আমাদের যারা গ্রুপের ছেলেপেলে আছে সবাই মিলে আমরা যেতে চাই। আবার এমনও হইতে পারে যে মানে এটা আমার ইচ্ছার কথা বলছি, যেমন কুমিল্লা থেকে আমাকে ডাকছিল, এখন যদি প্রত্যেক জেলা থেকে আমাকে ডাকে দিলে আমার জন্য যাওয়া সহজ। যেমন আমি হয়তো জানুয়ারিতে চিটাগাং থেকে যাবো, তখন আর কি একটা গেট টুগেদার আয়োজন করলাম, বুঝতে পারছি? তো ভাই আমার একটা কথা জানার ছিল, বলো। আপনার কি ভাই কোনো মানে এরকম ইচ্ছা আছে বা কোনো ভক্তের বাসায় যাইবেন বা এটা তো বললামই তো। আমি একটা ছন্দ বলতেছি ভাই আপনার উদ্দেশ্যে। বলো। হেরে যাই ভালোবাসি তাই, হেরে গিয়ে কত হারি কেউ জানে না, হেরে যাই তবুও আমি সবাইকে ভালোবাসি তাই। বাহ। মানে কি মানে হাইরে যে আমার ভালোবাসলি কেমন এটা তো বলবো। ও হারাই যেতে চাও? ভাই আমরা তো ভাই নেশাতে নয়, আমরা নিষিদ্ধ আসক্ত। আচ্ছা ঠিক আছে, নিষিদ্ধ আসক্ত ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো। নেশা ভালো জিনিস না, কিন্তু নিঃসন্দেহে আসক্ত হওয়াটাও এক ধরনের নেশা, ঠিক আছে? যাই। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? এই যে এখানে আসসালামু আলাইকুম। চলছে। কবে মুভিতে বড় করতে দেখবো কবে? বাবা তুমি তো সাংবাদিকের মতো প্রশ্ন করছো। আচ্ছা মুভি মানে চলচ্চিত্র আসলে আমাদের এখানে যেটা হয় যে সবই আসলে চলচ্চিত্র, এটা কোনো স্থির চিত্র এক ধরনের, চলচ্চিত্র আরেক।
তো বাইরের কান্ট্রিতে কিন্তু এতগুলো ভাগ নাই, টেলিফিল্ম, নাটক, ছোট নাটক, বড় নাটক, সিরিয়াল, ছোট সিরিয়াল, বড় সিরিয়াল, মেগা সিরিয়াল। তো বাইরের ফিল্ম, শর্ট ফিল্ম এরকমই টার্ম ইউজ করা হয়। তো আমরা যে নাটক করতেছি এটা আসলে ফিল্মই, এটা হচ্ছে দীর্ঘকাল হচ্ছে 40 মিনিট বা 50 মিনিট। তুমি যে অর্থে সিনেমাটা বোঝাচ্ছ, যে মুভি যেটা যেটা তুমি বোঝাচ্ছ, সেটার টাইমলাইন হয়তো বা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়, 3 ঘন্টা হয়, 2.5 ঘন্টা, এরকম তো। অলরেডি ওটিটিতে যা হচ্ছে, ধরো ওয়েব প্ল্যাটফর্মে যা হচ্ছে, এগুলো সবগুলোই ফিল্ম। তো ওয়েব প্ল্যাটফর্মে ওটিটিতে যে রিসেন্টলি একটা কাজ করতেছি, এটাও একটা ওয়েব প্ল্যাটফর্মের জন্যই, এটাও একটা ওয়েব ফিল্মই, এটাও একটা ফিল্ম। এরপরেও একটা কাজ করবো, এবার হয়তো ভ্যালেন্টাইনে ইউটিউবের ক্লাসের সংখ্যা একটু কম থাকবে, খুব বেশি করতে পারবো না, কারণ আমি আসলে এই আমাদের যেটা হয় যে আমরা তো সবসময় ইউটিউবে অনেক বেশি কাজ দেখছি, একটা সময় টেলিভিশনে অনেক কাজ আমরা দেখতাম। ইউটিউব তো আর্কাইভ হয়, তার মানে কি একজন মানুষকে যদি একই দিনে যদি 5টা নাটক বানিয়ে হয়, ধরো যে আগে সপ্তাহে একটা নাটক বানিয়ে হইতো, সেটা আমরা টিভিতে দেখতাম, আমাদের নাটকের কোনো আর্কাইভ ছিল না। এই জন্য সবাই বলতো ইরেজ মিডিয়া, এই নাটকে কাজ করে কি হবে, এগুলো সব মুছে যায়, থাকে না, তুমি বড় পর্দায় কাজ করে সেটা 100 বছর থেকে যায়, এরকম বলা হইতো। তো ধরো যে ওই সময় যদি সাপ্তাহিক নাটক একটা অনিয়ার হইতো, আমরা দেখে ফেলতে পারতাম। কিন্তু ওই সময় যদি সপ্তাহে 7টা নাটক অনিয়ার হইতো, তাহলে কি আমরা দেখতে পারতাম? পরে কোনো আর্কাইভও নাই, কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে দেখতেও পারবো না, পসিবল ছিল। কিন্তু ওইটাই বলে যে আমি সবসময় এটা বলি যে রেডিওতে যখন নাটক হতো তখন এটা ছিল ব্লেসিং, তারপর টেলিভিশনে নাটক হওয়া শুরু হলো, সেটাও একটা ব্লেসিং। দেন আমাদের পরিচয় হলো অনলাইন, মানে ইউটিউব, এই ধরনের প্ল্যাটফর্ম, সেটা আর্কাইভ করতে পারি, আমরা আগের নাটকও দেখতে পারি, এখনকার নাটকও দেখতে পারি, আমার যখন যেটা ইচ্ছা হয় সেটা দেখতে পারি। তো এইসব আমি একটা ব্লেসিং। এখন ওটিটি তোমাদের যা হচ্ছে এটাও দেখি, আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, কাজের মাত্রা বড় হচ্ছে, বাজেট বাড়তেছে। তো সিনেমা হলে যে মানুষ সিনেমা দেখেন, তুমি কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো ভাইয়া? সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো?